আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতেই হেডলাইন্স। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ভোট পরবর্তী অশান্তিতে তুলকালাম গোঘাটে। অভিষেকের নামে বাজে কথা বলেছে, রেস্তোরাঁ মালিককে সপাটে চড় সোহমের। আরে ও তো হারবেই, রেখা পাত্রের হার নিয়ে শাহজাহানের টিপ্পনী। তৃণমূলের বিরুদ্ধে ভোট বলেই উল্টোডাঙ্গার আবাসনে অটো মিছিল, ববি শুনেই যা বললেন। এত অভিমান, সুদীপের জয়ের পর কেন পদত্যাগ করতে চান কলকাতার এই কাউন্সিলর? ব্রেকিং নিউজের উপর দেশ চলবে না, কেন এই হুঙ্কার দিলেন মোদি? কিছু ভুল থাকতে পারে, হয়তো কর্মীদের কথা শোনা হয়নি। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতে চান লকেট। লিচুচোরের সাজা হবে এবার, 12 বছর পর দোষী সাব্যস্ত করল আদালত। জামাই ষষ্ঠীতে অর্ধদিবস ছুটি ঘোষণা নবান্নের। আসছে বিস্তারিত আলোচনায়। ভোট মিটলেও রাজনৈতিক অশান্তি কিন্তু থামছে না। এবার ঘটনাস্থলে গোঘাট। রাজনৈতিক অশান্তির মাঝে রক্ত ঝরল এক পুলিশের। ভোট পরবর্তী অশান্তিতে শুক্রবার রণক্ষেত্রে চেহারা নেয় গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভোরকুন্টা এলাকা। বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে, তবে তৃণমূলের বক্তব্য এখনও মেলেনি। তবে এই রাজনৈতিক খামখেয়ালির মাঝে পড়ে মাথা ফাটল এক পুলিশের, আহত হয়েছে আরও কয়েকজন। বিজেপির দাবি তারা তাদের লোক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে, ভোটের পরও কেন এলাকায় বিজেপির পতাকা থাকবে তা নিয়ে এদিন সন্ধ্যায় ঝামেলার সূত্রপাত। অভিযোগ, তৃণমূলের সমর্থকেরা এসে মারধর করেন, পুলিশ আটকাতে গেলে তাদের লক্ষ্য করেও উড়ে আসে ইটের টুকরো। এএসআই পদমর্যাদার আহত ওই আধিকারিকের নাম বরুণ কুমার বাগ। তার মাথায় চোট লাগে, উর্দিতেও রক্তের ছিটে। 5 জন বিজেপি কর্মী, 2 জন মহিলা ও পুলিশ আধিকারিককে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় পুলিশের একটি গাড়ি ভাঙচুরেরও অভিযোগ ওঠে। আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোঘাট এলাকা। ভোটের আগে থেকেই বারবার গোঘাটে রাজনৈতিক অশান্তির অভিযোগ এসেছে। ভোট মিটতেও সেই ছবি বহাল। এই লোকসভায় তৃণমূল জিতলেও গোঘাট বিধানসভা এলাকায় বিজেপি ভালো ফল করেছে। অভিযোগ, এরপর থেকে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, যদিও এখনও তৃণমূলের তরফে কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি। আসছি পরবর্তী খবরে। তুমুল অশান্তি নিউ টাউনের সাপুরজির একটি রেস্তোরাঁর সামনে। নাম জড়ালো অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। শুক্রবার ওই ঘটনা ঘিরে হইচই পড়ে যায় ওই এলাকায়। সোহমের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ ওঠে। সোহম অবশ্য তা স্বীকার করেও নেন। সোহমের দাবি, তাকে কদর্য ভাষায় আক্রমণ করেন রেস্তোরাঁ মালিক, এমনকি তার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বাজে কথা বলেন। এরপরে তিনি চড় মারেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর কমিশনারেটের টেকনোসিটি থানার পুলিশ। সোহম বলেন, আমি শর্ট দিচ্ছি, হঠাৎ খুব চিৎকার চেঁচামেচি, নিচে এসে জানতে চাই কি হয়েছে। আমার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বাজে ব্যবহার করেছে। মালিককে বলতেই ঔদ্ধত্য দেখাতে শুরু করেন। শুনলাম বলেছেন, কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে খিস্তি করেছে। সব থেকে বড় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাজে কথা বলেছেন। তখনই মাথাটা গরম হয়ে গিয়েছে। বাদবাকি এমন কিছু না, তবে এমন বাজে ব্যবহারে আমরা অবাক। অভিযোগ, ওই রেস্তোরাঁয় শুটিংয়ে এসেছিলেন সোহম, সামনে তার গাড়ি রাখা ছিল। মালিক এসে গাড়ি সরাতে বলেন। এই নিয়ে তার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি। মারধরের অভিযোগ প্রসঙ্গে সোহম বলেন, 2-4টে চড় মেরেছি, ধাক্কা দিয়েছি। আমরা দিনের শেষে তো একটা মানুষ, আমাদেরও আবেগ অনুভূতি থাকে। আর অভিষেকের নাম বললে তো মানব না। লোকাল থানায় জানিয়েছি, অফিসাররা এসেছিলেন। এক কর্মচারীকে থানায় নিয়ে যাওয়া হয়, তবে এ নিয়ে মালিকের কোনো মন্তব্য এখনও মেলেনি। আসছি পরবর্তী খবরে। বসিরহাটে তৃণমূলের জয় অবশ্যম্ভাবীই ছিল, দাবি সন্দেশখালীর শেখ শাহজাহানের। শুক্রবার বসিরহাট আদালতে জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর বেরিয়ে এসে এমনই বললেন শাহজাহান। শাহজাহানের কথায় চক্রান্ত ব্যর্থ, আর এ রেখাপাত্র তো হারবে সবাই জানে, ও হারবে, এতে অজানা কিছু নেই। এদিন শেখ শাহজাহান, শেখ আলমগীর সহ 14 জনের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। মামলার পরবর্তী শুনানি হবে আগামী 21শে জুন। বসিরহাটে তৃণমূলের জয়ের পর এদিন আদালত চত্বরে অন্য ছবির দেখা মিলল। শাহজাহানকে আদালতে তোলা হয়, আর জামিনের আবেদনের শুনানি ঘিরে উৎসাহী সমর্থকদের বিপুল জমায়েত ছিল কোর্ট চত্বরে। শাহজাহান আদালত চত্বরে পৌঁছতেই জয় বাংলা স্লোগান দিতে থাকেন তার অনুগামীরা। এদিন ন্যাজার থানা 9 নম্বর মামলার প্রেক্ষিতে শাহজাহানের জামিনের আবেদন করা হয়। ভিড় ঠেলে আদালত চত্বরে ঢোকে সিবিআইয়ের গাড়ি। শাহজাহান অনুগামীদের ভিড় দেখে তৎপর ছিল কেন্দ্রীয় বাহিনীও। তবে এদিন কোর্ট লকআপে খোশ মেজাজে দেখা যায় শাহজাহান আলমগীরদের। শাহজাহানকে দেখার জন্য কোর্ট লকআপের বাইরে উকিঝুঁকি দিচ্ছিলেন তার অনুগামীরা। ভাইকে একবার দেখতে চাই, ভাবখানা তেমনই। কর্তব্যরত পুলিশ কর্মীরা বারবার আবেদন করলেও কোর্ট লকআপের বাইরে এদিন ভিড় ছিল। একটা সময় করিডোরে জমায়েত দেখে আদালতের এক কর্মী সকলকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন বাহিনীকে। জামিনের আবেদন আদালত খারিজ করে দিলেও শাহজাহান কিন্তু একেবারে ফুরফুরে মেজাজেই ছিলেন এদিন। আসছি পরবর্তী খবরে।
ক্ষমতা হাতে থাকলে অনেক সময়ই অনেক অসম্ভব সম্ভব হয়। একটা ভিডিও ঘিরে দানা বেঁধেছে বিতর্ক, যদিও তার সত্যতা যাচাই করা হয়নি। তবে তা উল্টোডাঙ্গার একটি আবাসনের ভিতরের ভিডিও বলে অভিযোগ। ভিডিওয় দেখা যাচ্ছে আবাসনের ভিতরে প্রচুর হলুদ সবুজ অটোর ভিড়। শুক্রবার বিকালে ওই অটোগুলি ওই আবাসনের ভিতরে ঢুকে পড়ে বলে অভিযোগ। অটোগুলির গায়ে উঠছিল তৃণমূলের পতাকা। কী কারণ? ক্ষমতার প্রদর্শন বলছেন কেউ কেউ, যদিও ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছেন তৃণমূলের সঙ্গে এর কোনো যোগই নেই। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলে, ভিডিওয় দেখা যাচ্ছে আবাসনের ভিতর অটো ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারণ আবাসনে যারা বাসিন্দা তারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। তৃণমূল এটাকে গণতন্ত্র বলে মনে করে। যদিও মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, অটো বাইক নিয়ে যারা ঢুকেছে তারা হয়তো আগেও ঢুকতো, এখনও ঢুকছে, রেজাল্ট বেরিয়েছে বলে হয়তো অনেকে ভাবছেন এরকম অনেক আছে পাড়ার ছেলে অটো নিয়ে ঢুকে যাচ্ছে বা বাইক নিয়ে ঢুকে গিয়েছে, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্কই নেই। আসছি পরবর্তী খবরে। ভোট মিটেছে, ফলাফলও প্রকাশ হয়েছে, তবে মান অভিমানের পালা চলছে এখনও। কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়ী হওয়ার পর শুক্রবারই হঠাৎ পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন কলকাতা পুর নিগমের কাউন্সিলর বিজয় উপাধ্যায়। কলকাতার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম ও চেয়ারপারসন মালা রায়কে চিঠি লিখে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন তিনি। তার আশা, ওই পদত্যাগের সিদ্ধান্ত মেনে নেবেন মেয়র। কিন্তু কেন এমন করলেন? বিজয় উপাধ্যায়ের ওয়ার্ডে খুব বেশি ভোটে লিড পাননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। মাত্র 260টি ভোট বেশি পেয়েছেন বিজেপি প্রার্থী তাপস রায়ের থেকে। তারপরেই এই সিদ্ধান্ত। তার দাবি, ভোটারদের ওপর অভিমান হয়েছে, তাই পদ ছেড়ে দিতে চাইছেন তিনি। ওই কাউন্সিলর বলেন, হাত জোর করে নিজে আবেদন করলাম ভোটারদের কাছে, বললাম আমার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন, কিন্তু মাত্র 260 ভোটের লিড হলো। ভোটারদের জন্যই অভিমান হয়েছে, তারা আমার কথা রাখেনি। আসছি পরবর্তী খবরে। সংসদের সেন্ট্রাল হলে নরেন্দ্র মোদীকে এনডিএ সরকারের নেতা নির্বাচিত করেন বিজেপির সহ শরিক দলের সদস্যরা। সেখানে নবনির্বাচিত সাংসদের সামনে দীর্ঘ বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। সেই বক্তব্যে তিনি এনডিএর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, আবার কংগ্রেস সহ বিরোধীদের প্রবল সমালোচনা করেছেন, ছুড়ে দিয়েছেন কটাক্ষ। এর পাশাপাশি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে সমালোচনা শোনা গেল মোদীর গলায়, যা খুবই বিরল বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। মোদীর শাসনকালে বারবার সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মোদী বন্দনার বাইরে সংবাদ মাধ্যমের একাংশ খবরই দেখায় না বলে অভিযোগ নতুন কিছু নয়। কিন্তু 2024 সালে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে তিনি যে খুশি নন, তা প্রকাশ পেল তার এদিনের বক্তব্যে। মোদীর আক্ষেপ, লোকসভার ফল প্রকাশের পর থেকে গত 2 দিন ধরে তিনি কোনো সত্যি খবর টিভিতে দেখতে পাননি। এ বিষয়ে মোদী বলেছেন, বন্ধুরা বিকাশের সমস্ত রোডম্যাপ তৈরি আছে। নতুন অনেক সাংসদ এসেছেন, পুরনো সাংসদরাও আছেন। গত 2 দিন ধরে আপনারা হয়তো দেখেছেন টিভিতে কোনো সত্যি খবর দেখতে পাননি। এরা এইসব খবর পায় কোথা থেকে? যার নামে যা খুশি দেখিয়েছে। কেন সংবাদ মাধ্যমে এরকম করেছে তা নিজের মতো ব্যাখ্যাও দিয়েছেন মোদী। তিনি বলেছেন, আসলে গত 10 বছরে এরকম সুযোগ পায়নি, তাই এখন যা পারছে বলছে। যদিও সংবাদ মাধ্যমের এই ভূমিকা নিয়ে তিনি যে খুব একটা চিন্তিত নন তাও বুঝিয়ে দিয়েছেন মোদী। তিনি বলেন, আজকাল অনেকে সরকার গঠনে মেতে আছেন, একে মন্ত্রী বানাচ্ছেন তো অন্যকে মন্ত্রী বানাচ্ছেন। মিথ্যা ছড়ানোর জন্য অনেক ফৌজ আছে। আমি সকল সাংসদদের বলছি, এই ষড়যন্ত্রে পা দেবেন না। এরপরই মোদীর হুঙ্কার, ব্রেকিং নিউজের উপর নির্ভর করে দেশ চলবে না। আসছি পরবর্তী খবরে। লোকসভা ভোটে বাংলা থেকে আসনেরও ফল হয়নি বিজেপির। যা আসন ছিল তার থেকে অনেকটা কমেছে। জেতা আসনও হাতছাড়া হয়েছে একাধিক জায়গায়। তবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব যে ভীষণভাবে পাশে দাঁড়িয়েছে সে কথা অকপটে স্বীকার করেন হুগলিতে বিজেপির পরাজিত প্রার্থী তথা বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। কিন্তু রাজ্য নেতৃত্ব সেই নিয়ে প্রশ্ন অবশ্য কিছুটা এড়িয়ে যান লকেট। তিনি বলেন, রাজ্যের অনেক কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। আমিও রাজ্যের সাধারণ সম্পাদক, আমরা কথা বলে দেখব। সব কিছু এত তাড়াতাড়ি আসে না, অনেক কিছু আসতে সময় লাগবে। যত দিন যাবে আমরা অনেক কিছু বুঝতে পারবো, সময় লাগবে এটাই। লকেটের মতে, কোথাও হয়তো কিছু ভুল হয়েছে, সেই কারণেই কিছু ভোট বিজেপির দিক থেকে অন্যদিকে ঘুরে গিয়েছে বলে মনে করেছেন বঙ্গ বিজেপির অন্যতম মহিলা মুখ। কোথায় কোথায় ভুল রয়েছে সেটা আত্মবিশ্লেষণ করা প্রয়োজন, সেটাও বলেছেন হুগলির পরাজিত বিজেপি প্রার্থী। লকেটের বক্তব্য, বাংলার মানুষ এখনও বিকল্প হিসেবে বিজেপিকেই চায়। বহু মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, হয়তো আমাদের কিছু ভুল থাকতে পারে, তাই হয়তো কিছুটা ভোট ঘুরে গিয়েছে। কী কী কারণ রয়েছে সেটা আমাদের পর্যালোচনা করতে হবে। পাশাপাশি দলের মধ্যে যে কর্মীদের আরও বেশি বেশি গুরুত্ব দিতে হবে সেটাও নিজের বক্তব্যে বারবার বুঝিয়ে দেন লকেট। দলের অন্দরে যে এতদিন কর্মীদের কথা অতটা গুরুত্ব দিয়ে শোনা হয়নি সেটাও ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিলেন তিনি। লকেট বলেন, প্রত্যেকের মতামত আমাদের ভেবে দেখা উচিত। আজকের দিনে প্রত্যেকের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের কম বলা উচিত, কর্মীদের কথা বেশি শোনা উচিত। হয়তো এতদিন আমরা বলে গিয়েছি কর্মীদের কথা শুনিনি, কর্মীদের কথাও শুনতে হবে এখন। আমরা কম বলবো, আমাদের কোনো কথা বলা উচিত নয়, কর্মীদের কথা বলতে দেওয়া উচিত।
আসছে পরবর্তী খবরে। 12 বছর পর দোষী সাব্যস্ত করা হলো এক লিচু চোরকে। এক যুগ আগে লিচু বোঝাই একটি ট্রাক হাইজ্যাকের ঘটনা ঘটেছিল সালানপুর থানা এলাকায়। সেই ঘটনায় শুক্রবার 3 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। সরকারি আইনজীবী শরৎ চট্টোপাধ্যায় জানান, 13 জুন সাজা ঘোষণা করা হবে। এই কদিন আসানসোল জেলে থাকবেন তারা। 2012 সালের ঘটনা। মালদহ থেকে বিপুল পরিমাণে লিচু নিয়ে একটি ট্রাক বোকারোর দিকে যাচ্ছিল। সালানপুর থানার মেলেকোলা এলাকায় জাতীয় সড়কের উপর থেকে ট্রাকটি হাইজ্যাক করা হয়। অভিযুক্তদের গ্রেপ্তারি, একাধিক শুনানি পর্ব সবই চলেছে এই মামলায়। 2012 সালে সেই রাতে সালানপুর থানায় ভোর 3:30 নাগাদ খবর এসেছিল লিচু চুরির। অভিযোগ ওঠে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে চালক ও খালাসিকে নামিয়ে দেওয়া হয় ট্রাক থেকে। কেড়ে নেওয়া হয় সঙ্গে থাকা সমস্ত টাকা পয়সা। এরপরই কোনো মতে বেঁচে ফিরে স্থানীয় চৌরঙ্গি ফাঁড়িতে যান 2 জন। তবে ঘটনাস্থল যেহেতু সালানপুর থানার অন্তর্গত, সেখানে এই বিষয়টি জানানো হয়। এফআইআরও দায়ের করা হয়। সঙ্গে সঙ্গে পুলিশের খবর শুরু হয়। ট্রাকটি পুরুলিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানতে পারে সালানপুরের পুলিশ। সেখানকার সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হলে আটক করা হয় লিচু বোঝাই ট্রাকটি। গ্রেফতার করা হয় 3 জনকে। এরপর মামলা চলছিল দীর্ঘ সময় ধরে। শুক্রবার দোষী সাব্যস্ত করা হয় 3 জনকে। আসছে পরবর্তী খবরে। জামাই ষষ্ঠীতে প্রতি বছরই সরকারি কর্মীদের জন্য উপহার থাকে নবান্ন থেকে। এবারও তার অন্যথা হলো না। এবারও সরকারি কর্মীদের জামাই ষষ্ঠীর দিন 12 জুন অর্ধদিবস ছুটি। শুক্রবারই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে। ঘোষণা করা হয়েছে 12 জুন দুপুর 2টা থেকে সমস্ত সরকারি সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান, অফিস কাচারি ছুটি হয়ে যাবে। জামাই ষষ্ঠী উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতি বছরই জামাই ষষ্ঠী উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারীরা হাফ ডে ছুটি পান। তবে 2021 সালে এক ব্যতিক্রম ঘটেছিল। জামাই ষষ্ঠী উপলক্ষে সরকারি কর্মীরা পূর্ণ দিবস ছুটি পেয়েছিলেন সেই বছর। তবে এবছর হাফ ছুটিই থাকবে। বাঙালির 12 মাসে 13 পার্বণ। বৈশাখের বাংলা ক্যালেন্ডার পয়লা বৈশাখ দিয়ে শুরু। এরপর জ্যৈষ্ঠে জামাই ষষ্ঠী। এই দিনটায় শ্বশুরবাড়ি পাত পেতে ভুরিভোজ সারেন জামাইরা। বাঙালির ঐতিহ্যের এও এক পরম্পরা। এবছর 29শে জ্যৈষ্ঠ ইংরেজির 12 জুন বুধবার জামাই ষষ্ঠী পড়েছে। হাফবেলা অফিস সেরে অনায়াসে শ্বশুরবাড়ি যেতে পারবেন জামাইরা।